মোবাইলে একটা কল আসে। ট্রুকলারে নামটা ভেসে ওঠে স্ক্রিনে। নামটা সৃজা রায়। ফোন রিসিভ করতেই মহিলা কণ্ঠস্বর। গাড়ির নম্বরটা যখন বললেন তখন একটু হকচকিয়ে গেছি। রাইডার নাকি মহিলা? এর আগেও ওলা বাইক বুক করেছি, আগে কখনো এমনটা হয়নি। কিছুক্ষণ পর যখন বাইকটা এসে আমার সামনে দাঁড়ালো, দেখি সত্যিই তাই। বাইকে ওঠার আগে একটু ইতস্তত করেছিলাম। আমার ইতস্তত করা দেখে উনি মুখের উপর বলেই দিলেন, অসুবিধা থাকলে বলতে পারেন, রাইড ক্যান্সেল করে দিচ্ছি, নো প্রবলেম। মনে মনে ভাবি, প্রবলেম কিসের? আজকের দিনে দাঁড়িয়ে এমনটা দেখব, এটাই তো স্বাভাবিক। মেয়েরা যেখানে বিমান চালাচ্ছে সেখানে এটা তো সামান্য ব্যাপার। তারপর মুখে হাসি রেখে বললাম, ক্যান্সেল করবেন কেন? আমার তো বেশ গর্ব হচ্ছে। না, আপনি একটু ইতস্তত করেছিলেন দেখে এটা আমার মনে হলো। যাই হোক, কিছু মনে করবেন না। না না, মনে করার কিছু নেই। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই এখনও পরিণত মনস্ক হয়নি। আজকের মেয়েরা যে বীরাঙ্গনা, তারা সব পারে। তারপর বাইকে উঠে বসি। রাইডার মহিলা একটু তো অস্বস্তি হচ্ছিলই। তা উনি বললেন, স্যার কোনো প্রবলেম হলে বলবেন। আসলে কখনো কোনো মহিলা রাইডারের সাথে সেই যে সেদিন কথা শুরু হলো, তারপর থেকে আর কথা বন্ধ হয়নি। পরিচয় পর্বটা বাইকে যেতে যেতেই সেরেছিলাম। সেদিন বাইকে বসে নানা কথাবার্তার ওছিলায় জেনে নিয়েছিলাম কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছেন ইত্যাদি। আর নাম্বার তো আগে থেকেই ছিল। আমি মালদহেরই ছেলে। বিটেক করার পর জব পেয়ে কলকাতায় আসি। আমারই এক পরিচিত দাদা গড়িয়াতে একটা রুম দেখে দিয়েছিল থাকার জন্য। কারণ ওই দাদা যেহেতু গড়িয়ায় থাকে, তাই দাদার আশেপাশে থাকলে নিজের অনেক সুবিধা হবে, সেই হিসেবেই আমার গড়িয়াতেই থাকা। যদিও বাস স্ট্যান্ড থেকে আমার অফিসের দূরত্ব বেশ অনেকটাই। কোথাও গড়িয়া আর কোথায় নিউ টাউন। নিউ টাউনে আমার অফিস। 6 বছর হলো আমি কলকাতায় এসেছি। এতদিন কলকাতায় থেকেও সেভাবে কাউকে কখনো মনে ধরিনি। কলকাতার মেয়েদের প্রতি আমার একটু অন্যরকম ধারণা ছিল। তাদের সাজগোজ লাইফস্টাইল একটু আলাদাই হয় গ্রামের মেয়েদের থেকে। আর আমি বলতে গেলে গ্রামের ছেলে, তাই বিয়ে করলে গ্রামের মেয়েকেই করব, এমনই একটা ধারণা ছিল সর্বদা। এরপর থেকে সৃজার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সৃজার বাড়ি কলকাতার ভবানীপুর। বাড়িতে আছে বলতে সৃজা, সৃজার মা, আর সব থেকে কাছের মানুষ রেখা মাসি, যার কাছে থেকে তার বড় হয়ে ওঠা। কলকাতার মেয়েদের সম্পর্কে যে ধারণা ছিল সেটা সৃজাকে দেখে ওর সঙ্গে ভালো করে পরিচয় হওয়ার পর সেটা বদলে গেল। সৃজার চালচলন, লাইফস্টাইল একেবারেই অন্যরকম। একদিকে যেমন তার পরোপকারী স্বভাব, অন্যদিকে সে আবার প্রতিবাদীও। পরিচয় হওয়ার কয়েকদিন পর, তাও মোটামুটি ওই 2 মাস হবে বোধ হয়, সৃজা আমাকে ওর জন্মদিনে ইনভাইট করল। আমি তো গিফট নিয়ে গিয়ে হাজির। দেখি জন্মদিনের কোনো আয়োজন নেই, কোনো লোকজন বন্ধু বান্ধবও নেই। বেশ কিছু খাবারের প্যাকেট সাজানো আছে বাড়িতে। এত খাবার দাবার কার জন্য? ঠিক এমনটাই ভাবছি। আর তখনই আমার দিকে তাকিয়ে সৃজা বলে উঠল, আমি জন্মদিনটা একটু আলাদাভাবেই পালন করি, একটু অন্যরকম। আমার জন্মদিনে আমি গরিব দুস্থ মানুষদের মুখে সামান্য কিছু খাবার তুলে দিই। এই সমস্ত খাবারের আয়োজন সেই সব মানুষদের জন্য যারা অনাহারে অর্ধাহারে থাকে আমার এলাকায়। আমার এই পরিশ্রম অর্থাৎ যা উপার্জন করি তার কিছুটা টাকা ওদের জন্যই রাখি। সেদিন সৃজাকে চিনলাম এক অন্য রূপে। অন্তরের অপরিসীম শ্রদ্ধায় সৃজার এই কর্তব্যকে শ্রদ্ধা না করে পারলাম না। ভালোবাসার বীজটা বোধ হয় রোপণ করেছিলাম সেই দিনই। তারপর একদিন শুনলাম সৃজাও লেখালেখি করে আমার মতোই বেশ কয়েকটা গল্পও লিখেছে। সব থেকে ভালো একটা গল্প পেয়েছিলাম ওর থেকেই, যে গল্পটার নাম ছিল গুড টাচ আর বেড টাচ। সাধারণত আমরা বাড়িতে মেয়েদেরকে শেখাই গুড টাচ আর বেড টাচের শিক্ষা, কিন্তু সৃজার গল্পে দেখেছিলাম গুড টাচ আর বেড টাচের শিক্ষা একজন মা তার ছেলেকে শেখাচ্ছেন। কীভাবে মেয়েদের সাথে মিশতে হয়, কেমন আচার আচরণ মেয়েদের সাথে করা উচিত, কোন টাচে মেয়েরা কখনোই অপমানিত হয় না, আরও অনেক কিছু বিষয়। আর ওর গল্পটা পড়ে মনে হয়েছিল একটা মেয়েকে তার বয়ঃসন্ধিতে তার মা যেভাবে বিধিনিষেধ আচার রীতি কানুন বুঝিয়ে দেয়, ছেলেদেরও সেভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া উচিত। তাতে বোধহয় এক সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে, অপরাধ বোধও অনেকটাই কমে যাবে।
সিরিজার আধুনিক চিন্তাকে স্বাগত না জানিয়ে পারিনি। ভাবছিলাম মেয়েটির মধ্যে এত গুণ, এমন মেয়েকে ভালো না বেসে কি পারা যায়? তাই আমি ওকে ভালোবেসে ফেললাম খুব। তারপর একদিন সৃজাকে জানালাম মনের কথা। প্রত্যুত্তরে সৃজা বলল, আমার সম্পর্কে সব কিছু না জেনে আমাকে ভালোবেসে ফেললে? আমার মনে হয় সব কিছু জেনে তবেই ভালোবাসা উচিত। সৃজা প্রায় 5 মাস হতে চলো তোমার সাথে পরিচয় হয়েছে। এই কয়েকটা মাসে তোমার সম্পর্কে যা জেনেছি, এরপরে আর নতুন করে জানতে কিছু লাগবে না। সব থেকে বড় কথা, তুমি একজন ভালো মনের মানুষ। না, তুমি যা জেনেছো সবটাই ওপর থেকে। এটা আমার বাইরের আচ্ছাদন মাত্র। আসলে তুমি তো কিছুই জানো না। আমার অতীতটা ভীষণ অন্ধকার, যার কোনো রং নেই, একেবারে কালো মিশমিশে। আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আর 5টা ছেলেদের থেকে যে একটু আলাদা, এটা তো মানো নাকি? আর ছেলেদের প্রতি তোমার এত নেগেটিভ মনোভাব কেন? ছেলেদের প্রতি আমার কোনো নেগেটিভ মনোভাব নেই। আসলে আমি সমগ্র ছেলেদের দুভাবে দেখি, পুরুষ আর কাপুরুষ। পুরুষ জাতির প্রতি শ্রদ্ধা আমার সবসময়ই আছে আর থাকবে। শুধু ঘেন্না করি সেই বর্বর কাপুরুষদের, যারা পুরুষ দেখায় অন্ধকারে লুকিয়ে। তারা পুরুষের মুখ দেখতে এক প্রকার ভয়ঙ্কর দৈত্য, যাদের আমি কাপুরুষ বলি। শোনো সঞ্জয়, আর যখন সময় পেয়েছি তাই তো আমাকে আমার অতীতটাও শোনাতে চাই। তখন আমি বেশ ছোট, কত আর বয়স হবে 7, হয়তো 8। বাবা মারা যাবার পর সংসারের হালটা মাকেই ধরতে হয়েছিল। খুব সামান্য বেতনে মা একটা চাকরি জোগাড় করে, তাই আমাকে দেখাশোনার জন্য থাকতো রেখা মাসি। মা না থাকলে আমাদের পাশের বাড়ির কাকু প্রায় দিনই ওনাদের বাড়িতেই আমাকে নিয়ে যেত, চকলেট দিত মাঝে মাঝে। যেহেতু বাবা নেই, তাই অনেকটা ভালোবাসা কাকুর থেকে পেতে মন চাইতো। এইদিন কাকিমা ছিল না, সেই সুযোগে কাকু ওনার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে আদর করেছিলেন। বুঝেছিলাম ওটা আদর নয়। তারপর থেকে কাকু ডাকলেও আমি আর যেতাম না। রেখামাসি বলেছিল, এসব কথা কাউকে বলিস না রে, তুই মেয়ে মানুষ। তারপর থেকে কথাটা কাউকে কখনো বলেনি। এরপর আস্তে আস্তে বড় হলাম। আসলে মেয়েদের বড় হওয়াটাই বোধ হয় তার সব থেকে বড় অপরাধ। তখন আমি ক্লাস 10, একজন স্যারের বাড়িতে টিউশন পড়তে যেতাম। সেদিন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আগে আমি পৌঁছে গেছিলাম স্যারের বাড়ি, তাই তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছয়নি। সেই সুযোগে স্যারও আমাকে একবার জড়িয়ে ধরে বলেছিল, তোকে আমি খুব ভালোবাসি। পড়ার শেষে আমাকে ডেকে বলেছিল, এসব কথা কাউকে বলিস না যেন, সামনে তোর মাধ্যমিক পরীক্ষা। সত্যি আমি কাউকে বলতে পারিনি সেদিন, কারণ রেখামাসি সেই কথা মনে পড়ে যায়, কারণ আমি মেয়ে, তাই সব কথা সবাইকে বলা যায় না। তারপর থেকে ওই স্যারের কাছে আর কখনো পড়তে যায়নি। তার জন্য পরীক্ষার রেজাল্ট খুব একটা খারাপও হয়নি আমার। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে যখন এলাম, তখন একজনকে ভালো লাগলো। মন থেকে তাকে ভালোবাসলাম, কিন্তু ভুল মানুষকে ভালোবাসলাম। তার কাছে ভালোবাসা মানে ভোগের খেলা। শারীরিক কামনা বাসনাটাই নাকি ভালোবাসার মূলে। সরে এলাম তার কাছ থেকে। তারপর থেকে একটা কথা বুঝে গেলাম, জীবনে বাঁচতে হলে মেয়ে হয়ে নয়, বাঁচবো মানুষ হয়ে। কারণ বারবার কামনার শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারপর থেকে নিজেকে গড়ে তুলি এক অন্যভাবে। জীবনটা অনেক বড়, তাই বাঁচতে হলে নিজেকে লড়াই করে বাঁচতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে না চললে যে চলা যাবে না। লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে শিখতে শুরু করি। একসময় আমি হয়ে উঠলাম ক্যারাটে চ্যাম্পিয়ন। এরপর বাইক, এমনকি 4 হুইলারও চালাতে শিখলাম। তারপর থেকে নরম মনের মেয়েটা আজ অনেক বেশি শক্ত। নিজেকে এমনভাবে গড়লাম যাতে কারো মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়। জীবনে এতটা সহজ পথে চলে না। আর এত সব কিছু জানার পরে এই মেয়েকে কি আর ভালোবাসবে তো? হ্যাঁ, এত কিছু পরেও যাকে মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি, তাকে আজীবন নিজের করেই রাখতে চাই। 6 মাস পরের ঘটনা। সময়ের সাথে সাথে দিনগুলো যে কীভাবে কেটে যায় তা আমরা বুঝতে পারি না। মনে মনে ভাবি, এই তো সেদিন। আরে কী এত ভাবছিস? নিশ্চয়ই সৃজার কথা। মালদা থেকে কলকাতা কম রাস্তা নাকি? তুই এখন মালদাতে। ভাবতে ভাবতে তুই কলকাতার পৌঁছে যাবি। গাড়িতে বসে থাকা আমার এক বন্ধু পাশ থেকে বলে উঠল। কলকাতায় যেতে যেতে সেদিনের সে কথাগুলো আমার মনে পড়েছিল। কত রং বেরঙের স্মৃতি। সত্যি জীবন কত ঘটনাবহুল, তাই তো জীবনের এত বৈচিত্র্য। মনের কথাগুলো বলতে বলতে সৃজা সেদিন কেঁদে ফেলেছিল আর বলেছিল, এমনই একজন তার জীবনে আসুক যে ভরসা যোগাবে তাকে চলার পথে। আর সেই সঙ্গে দরকার বিশ্বাসের 2 হাত। কারণ জীবনের সংগ্রামটা 2 হাতে নয়, 4 হাতের শক্তিতেই লড়বে। আমি জানি পৃথিবীর অন্তহীন গুণের আধার নারী। নারী অদ্যম শক্তির অকৃত্রিম পথিকৃত। সৃজার চোখে দেখেছিলাম সেই বিদ্রোহের স্ফুরণ। সে হয়ে উঠতে পারে বিজয়িনী,
কারণ সৃজা কখনো হাঁটতে শিখেনি। আমি সে আশ্বাস সেদিন সৃজাকে দিয়েছিলাম, কারণ আমি সৃজাকে সত্যিই ভালোবাসি।